যেই ঐক্যমত্যে পৌঁছানোর স্বপ্ন দেখছে সারা বাংলাদেশ, রাজনৈতিক দলগুলো অনিবার্য অনিবার্যভাবেই তাদের নিজস্ব মতামত দিচ্ছে, অধিকাংশ বিষয়ে একমত হচ্ছে, আবার অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়াটা একটু দুরূহ মনে হচ্ছে। যদিও রাজনৈতিক দলগুলো থেকে বলা হচ্ছে যে সরকার এবং ওই সুপারিশ এবং আমাদের মধ্যে দূরত্ব খুব বেশি না, এই দূরত্ব গুছিয়ে তৈরি হবে জুলাই সনদ, যেই জুলাই সনদ বাস্তবায়ন হবে সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়ন। আপনি কি মনে করেন এই ঐকমত্য আসলে কতটা স্বপ্ন দেখাবে মানুষ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে দুই আলোচককে শুভেচ্ছা। আমাদের এখানে একটা পরিবর্তন হয়েছে ৮ মাস আগে, এবং এই পরিবর্তনটা আমাদের কাঙ্ক্ষিত ছিল। ১৫ বছর আমরা এই পরিবর্তনের জন্য লড়াই করেছি, এবং আমরা কখনো এগিয়ে গেছি, আবার কখনো আমাদের ক্ষোভ বিক্ষোভগুলো হাওয়ায় মিলিয়ে গেছে। আবার সেখান থেকে মানুষ তাদের আত্মদানের মধ্য দিয়ে, তাদের জীবনদানের মধ্য দিয়ে, তাদের ত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকে সংগঠিত করেছে, এবং তার চূড়ান্ত একটা বিজয় এসেছে গত ৫ই আগস্ট। কোন প্রেক্ষাপটে আমরা এই পরিবর্তনটা আনলাম আপনার মনে আছে, আমরা সবাই জানি। এখানে বিনা ভোটে সরকার গঠিত হতো, রাতের বেলায় ভোট হতো। এখানে কাজের লোক ৪০০ কোটি টাকার মালিক হওয়ার সুযোগ পেয়েছিল। এখানে প্রধান বিচারপতি বাংলাদেশ থেকে রাতের বেলায় পালিয়ে যেতেন। তো এই যে ক্ষতগুলোর কথা বললাম আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, আমাদের অর্থনীতিতে, এর একটা পুনর্নির্মাণ আমরা চাই। এবং আমরা একজন মানুষকে পছন্দ করে বের করেছি, সারা পৃথিবীতে তার একটা গুড উইল আছে, গ্রহণযোগ্যতা আছে, একটা ইমেজ আছে। আমরা যে পরিবর্তনটা করব, এই পরিবর্তনটা হচ্ছে, এটাকে আমি সংস্কার বলি। আমি এমন একটা বিচার ব্যবস্থা চাই যেখান থেকে প্রধান বিচারপতিকে পালিয়ে যেতে না হয়। আমি এমন একটা আর্থিক ব্যবস্থাপনা চাই যেখানে কাজের লোকের ৪০০ কোটি টাকার মালিক হওয়ার সুযোগ বন্ধ হয়ে যায়। আমি এমন একটা রাজনৈতিক ব্যবস্থা চাই যেখানে আমার ভোটটা আমি দিতে পারি। এটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা, এবং এর জন্য যে কাজগুলো করছি আমি মনে করি সেগুলোই সংস্কার। কিন্তু আমাদের এখানে সংস্কার বলতে যেটা বোঝানো হয়, আমি যে উদাহরণগুলো দিলাম, এই সংস্কারটা করতে হলে আপনার কতগুলো নীতি, কতগুলো আইন, এগুলো পরিবর্তন করবেন, নতুন আইন ইন্ট্রোডিউস করবেন, অথবা পুরনো আইনগুলো বাতিল করবেন। সংস্কার মানে কতগুলো আইনের পরিবর্তন করা, কতগুলো নতুন আইন এখানে সংযুক্ত করা। কিন্তু আমরা আমাদের সোসাইটিতে এই শব্দটার অতিরিক্ত ব্যবহারের কারণে মানুষের মনের মধ্যে ক্রমশই একটা বিরক্তি তৈরি করছি, এবং আমাদের যারা দায়িত্ব পেয়েছেন তাদের কাছ থেকে এই ধরনের মেসেজটা আসছে, সংস্কার হলো তাজমহল তৈরি করা ২০,০০০ লোকের ২২ বছর সময় লাগবে। সংস্কার হলো পদ্মা নদীর উপর থেকে আর একটা ব্রিজ তৈরি করা, যেটা ১৩,০০০ কোটি টাকা আমি প্রথম বাজেট করব এবং সেটি ৩৫,০০০ কোটি টাকায় শেষ করব, আর এর জন্য আমাকে ৯-১০ বছর অপেক্ষা করতে হবে। এই সংস্কারের ডামাডোলের মধ্যে বাংলাদেশের মানুষের জীবন ঘনিষ্ঠ ইস্যুগুলোকে আমরা ক্রমশই পেছনে ফেলে যাচ্ছি। আজ থেকে ১০ দিন আগে গাজীপুরে মা তার ২ সন্তানকে কোলের মধ্যে নিয়ে শুয়েছিলেন। যখন মায়ের ঘুমটা ভাঙল, তখন দেখছেন তার ২টো সন্তান রক্তাক্ত লাশ হয়ে ঘরের মেঝেতে পড়ে আছে। গতকালকে আপনি বাজারে গিয়েছিলেন, বাজারে যাওয়ার পর ৬০ টাকায় যে পেঁয়াজ কিনেছেন, আজকে গিয়ে দেখছেন সেই পেঁয়াজের দাম ৮০ টাকা। গতকালকে সোশ্যাল মিডিয়ায় নিউজ বেরিয়েছে, মিয়ানমারের বিদ্রোহীরা বাংলাদেশের ১০ কিলোমিটার ভেতরে ঢুকে সেখানে উৎসব করছে, ভিডিও ধারণ করে সেই ভিডিও পোস্ট দিচ্ছে। আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি এই বিষয়গুলো কর্ণপাত করছে না। কত কিছু আমেরিকার পাসপোর্টধারী মানুষ, ইউরোপের শিক্ষায় শিক্ষিত, তারা এসে সংস্কারটাকে এমনভাবে উপস্থাপন করছে যে এটা হচ্ছে চতুর্থ আসমান থেকে নেমে আসা কোনো একটা বিষয়। অথচ আমাদের এই জায়গাটায় ১৯৯০ সালের পরে, এরশাদের পতনের পরে ৩ জোটের রূপরেখা প্রণয়ন করাটা আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য প্রথম সংস্কার প্রস্তাব ছিল যে পরবর্তী ২-৩টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। আমরা এখানে সংস্কার বলতে যে বিষয়গুলো নিয়ে এসেছি, আপনি ঐক্যমত্যের কথা বলছেন, সব বিষয়ে ঐক্যমত হবে না, কারণ এখানে
রাজনৈতিক বিভাজন আছে বলেই তো আপনি একটা দল করছেন, আমি একটা দল করছি, অন্যর একটা দল আছে। এমনকি সমমতাদর্শের অনুসারী হওয়ার পরেও আপনি বাংলাদেশে এটা খুব আলোচনায় আসে যে এখানে বাম দলগুলো অনেক গ্রুপগুলো ধারায় বিভক্ত, কিন্তু একই সাথে আপনি যদি খেয়াল করেন এখানে ইসলামিক রাজনীতি যারা করেন বামদের থেকে তাদের বিভাজনটা আরও কয়েক গুণ বেশি, দলের সংখ্যা আরও অনেক বেশি। এবং তাদের একটা বড় অংশ, মজার ব্যাপার হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া অন্যান্য জায়গায় দেখবেন যে গত 15 বছরের আওয়ামী লীগের শাসনের সাথে বামরা নানাভাবে সম্পৃক্ত ছিল, কিন্তু এখানে যে ওই যে ডানপন্থী যে দলগুলো তাদের সংখ্যা প্রায় 25টা দল আওয়ামী লীগের সঙ্গে ছিল, কিন্তু খুব ইচ্ছাকৃতভাবে সেটিকে সামনে আনা হয় না। কেন? এই সুযোগে বামদেরকে যদি একটু চুলকানি দেওয়া যাবে, একটু চিমটি কাটা যায় আর কি। তো আমরা এই ধরনের একটা শাসন ব্যবস্থার মধ্যে আছি, প্রত্যেকটা জায়গায় আপনার মিলবে না, কিন্তু আপনি যদি আর্টিফিশিয়ালি একটা ইউনিটি করতে চান, এই ইউনিটিটা সাস্টেনেবল হবে না। আপনি প্রান্তিক মানুষকে যদি বাইরে রেখে, ওই যে মায়ের কথা বললাম, ওই মায়ের কাছে আপনি জিজ্ঞেস করেন, ওই মায়ের কাছে চাওয়া হচ্ছে, তার কাছে সংস্কার মানে হলো তার দুটো সন্তান যারা হত্যা করেছে তাদের বিচার। এই যে প্রাইভেট একটা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী খুন হলেন, কারা খুন করলো? এইটার সাথে 8 মাস আগে যাদের অভিযোগটা আসছে তাদের পেছনে পুরো জাতি ঐক্যবদ্ধ হলো। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন, ডান বাম উগ্র মধ্য সমস্ত পরিচয় ভেদাভেদ ভুলে যাদের পেছনে আমরা ঐক্যবদ্ধ হলাম, আমি তাদের মধ্যে 8 মাস পরে এসে দেখতে পাচ্ছি তারা আবার নতুন করে ছাত্রলীগ হয়ে ওঠার চেষ্টা করছেন। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যে সাস্টেনেবল করার জন্য যে ধরনের রাজনৈতিক উদারতা দরকার, সরকারের পক্ষ থেকে যে ধরনের সমস্ত দলগুলোকে একটা জায়গায় রাখার জন্য গণ অভ্যুত্থানের যে ইউনিটিটাকে ঐক্যবদ্ধ রাখার জন্য যে চেষ্টাটা দরকার, আমি তো সেটি দেখতে পাচ্ছি না। আমি ইলেকশন চাই, আমি নির্বাচিত জনপ্রতিনিধি চাই, এই কথাটা বলার পর আপনি আমাকে ট্রিট করছেন আমি যেন একজন ক্রিমিনাল, আমি যেন একটা ক্রিমিনাল অফেন্স করে ফেলেছি। নির্বাচনী ব্যবস্থায় ফার্স্ট ইনিশিয়েটিভটা হচ্ছে যে প্রার্থী ঘোষণা করা। একটি দল সারা দেশে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, তাদের প্রার্থীরা ভোট চেয়ে বেড়াচ্ছে। আমি যখন এই কথাটা বলছি ভোট চাই, তখন আপনি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করছেন। স্কুলে বিস্কুট দৌড় হতো না? আমি শেষ করে দিব। বিস্কুট দৌড় হতো, বাঁশি বাজার আগে যারা দৌড় শুরু করলো আপনি তাদেরকে অভিযোগ করছেন না, তাদেরকে কিছু বলছেন না, কিন্তু লাইনের উপরে যে পা ফেলেছে আপনি তাকে ডিসকোয়ালিফাই ঘোষণা করছেন। এই যে স্ববিরোধিতা, সরকার এবং অন্যান্য স্টেক হোল্ডারদের এই প্র্যাকটিসগুলো যদি কন্টিনিউ করেন, তাহলে আপনি ওই যে ন্যাশনাল ইউনিটি, যেটা ত্রিপুরায় বাংলাদেশি দূতাবাস আক্রান্ত হওয়ার পর যে ইউনিটিটা তৈরি হয়েছিল, সেই ইউনিটিটা থাকলো না কেন? বেরিয়ে আসার পর 2 মাসের মধ্যে আমি যখনই আমার একটা কথা বলতে যাই, এই রাষ্ট্রের কাছে আমার কোনো দাবি থাকতে পারে না? অবশ্যই পারে। আপনি 5 বছর ডক্টর ইউনূসকে পাওয়ারে দেখতে চান, আমি যদি দেখতে না চাই, আমি আপনার চোখে শত্রু হয়ে যাচ্ছি। এবং গত গণ অভ্যুত্থানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, আপনি একজনকে আসামির কাঠগড়ায় বিদেশ থেকে ভিডিও তৈরি করে চরিত্র হনন করার থেকে শুরু করে তাদেরকে সোশ্যালি, মানে এমন কোনো পদ্ধতি আপনি বাদ রাখেন নাই যে এই ইউনিটিটা যাতে ধ্বংস হয়ে যায়।